গতকাল তোমাদের দাদা ভাইয়ের কালী পুজো ছিল, আর তার রাত্রে আস্তে আস্তে প্রায় ওই 12:30 মতো বেজে গিয়েছিল। তাও অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি এসেছিল। তো আমি সেই যে পরোটা করে রেখেছিলাম সেটা আবারও গরম করে দিলাম। তারপর সে রাত্রে খাওয়া দাওয়া করলো। আবার ভোরবেলায় যেমনটা কাজে চলে যায় তেমনটাই চলে গেছে। তো যাই হোক, এদিকটাতে সকাল হয়েছে আর আমিও আমার কাজকর্ম টুকটুক করে শুরু করে দিয়েছি। ঠাকুর ঘরের কাজকর্ম আগেই সেরে চলে এসেছি, এইবার চলে এসেছি ঘরে। আর এইবার চাটাও করে নিচ্ছি। গতকালের ভিডিওটাতে তোমরা এত ভালো রেসপন্স করেছো, সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এত ভালোবাসা পাবো সত্যি আমি কিন্তু একেবারেই ভাবিনি। আর সত্যি আমার এই ডিসিশনটা তোমাদেরও যে ভালো লাগবে সেইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম জানি না কে কিভাবে নেবে, যেহেতু প্রথমেই বলেছিলাম যে আমি কোনো দিনও পারমিশন পেলেও শাড়ি ছাড়া অন্য পোশাক পরতে পারবো না, নিজেরই খারাপ লাগবে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে নিজের মত পরিবর্তন করেছি এবং সেটা সম্পূর্ণ আমার মানে সুবিধার্থে। তো এই ব্যাপারটাকে তোমরা যে এত সহজে সত্যি ভালোভাবে নেবে আমার কিন্তু মোটেও এই আশাটা ছিল না। খুব ভালো লেগেছে যে তোমরা সবাই আমার ডিসিশনটাকে মানে মান্যতা দিয়েছো, এটা ভীষণ ভালো লেগেছে। তবে জানো তো একটা জিনিস এর থেকে কিন্তু আমি শিক্ষা পেয়েছি যে সব কিছু সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আমার এখনই এটা চাই, আমাকে এখনই এটা করতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকের মতামতের বিরুদ্ধে গিয়ে সেই জিনিসটাতে কিন্তু সত্যি শান্তি পাওয়া যায় না। তবে এই যে দেখো 22টা বছর ধরে তাদের মতামতের প্রাধান্য আমি দিয়েছি এবং অবশেষে দেখো আমার মতামতের গুরুত্বও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। আর হ্যাঁ, গতকাল কিন্তু যখন বাবানকে আমি পড়া থেকে নিয়ে আসছিলাম তখন কিন্তু আমার শ্বশুরমশাইও দেখেছেন। উনি দেখে কিন্তু রাগ করেননি বা উনি কিছুই বলেননি। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু এর থেকে বোঝা যায় যে এই ব্যাপারটা উনিও মেনে নিয়েছেন। তো সত্যিই তাই, ধৈর্য ধরে থাকলে এবং সময়ের ওপর সব কিছু যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অবশেষে জয়টা কিন্তু নিজেরই হয়। আমাদের পাড়াতে অনেকেই রয়েছেন যারা আমার ভিডিও প্রতিদিনই দেখেন, কিন্তু তারা না কমেন্ট করতে পারেন না। যেহেতু আমার ফোন নাম্বারটা তাদের কাছে রয়েছে, কালকে পরপর অনেকগুলো ফোন এসেছিল ভিডিওটা দেখার পর। তাদের সববার একই বক্তব্য যে এই ডিসিশনটা কেন এত দেরি করে নিলি, সত্যিই ভীষণ ভালো হয়েছে, এবার তোর অনেক সুবিধা হবে। তো সত্যি ভালো লাগলো। কেউ একটা মানুষও আমাকে নেগেটিভ কমেন্ট করেনি অথবা কেউ বলেনি যে বাবা এতদিন পর আবার হঠাৎ করে এত সাজ কেন বাড়লো। এই ভয়টা আমার ভীষণ পরিমাণে ছিল যে কেউ যেন এই ব্যাপারটা না বলে ও এখন ইউটিউব করছে বলে নানান স্টাইল বাড়ছে। তো সত্যি জানি না, আমার সামনে অন্তত এই কথাটা কেউ বলেনি এবং আমার পরিবারের মানুষগুলোও কিন্তু কেউ এই কথাটা বলেনি। অনেক দিন পর নিজের কোনো মতামতের এতটা গুরুত্ব পেতে দেখে সত্যি নিজেরও বেশ ভালো লাগছে। রিয়া, তুমি আমাকে কমেন্ট করেছিলে যে তোমার নামটা আমার ভিডিওতে নিতে। এই তো বোন, কেমন আছো কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাই। গতকাল যে ধুতিটা পরে পুজো করতে গিয়েছিল সেই ধুতিটাই সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, আর এই তো কেচে দিয়েছি আর এখন মেলেও দিয়ে নিচ্ছি। আর ওদিকে পাড়াতে মাছ এসেছে, মা বলছে পাড়া থেকেই মাছ নিয়ে নিতে, কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু দেরি হবে আসতে, মাছ আনতে পারবে না বাজার থেকে, তাই মা বললো পাড়া থেকেই নিয়ে নেওয়ার জন্য। এই যে পাড়া থেকে রুই মাছ নিয়ে নিয়েছি। তবে এই মাছ আনতে গিয়ে আজকে আমার বেশ দেরি হয়ে গেল। মাছটা এখানে ঢাকা রাখা থাক, আজকে এখনও পর্যন্ত জলখাবারের কিছুই বসাইনি, সমস্ত সবজিপাতি ওখানে রাখা রয়েছে। একটা বিষয় তোমাদের জানানো হয়নি, তবে এবার জানানোটাও দরকার। বাবানকে সকালবেলায় যেখানে আমি পড়তে দিয়েছিলাম সেখানে ওর একটু সমস্যা হচ্ছিল, ওরা বুঝতে একটু সমস্যা হচ্ছিল, আর সেই কারণেই সেখানে বাবান আর পড়ছে না। বাবানকে আগে যে ম্যাডাম বাড়িতেই পড়াতো সায়েন্স গ্রুপটা, সেই ম্যাডামই ওকে আবার পড়াচ্ছে। কাল থেকেই ভেবে রেখেছি যে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপি রান্না করতে তো একটু সময় লাগেই, তার মধ্যে আজকে এই মাছ আনতে গিয়ে হয়ে গেল দেরি। আরও দুজন মাছ নিচ্ছিল, 3 নম্বর লাইনে আর কি আমি পড়েছিলাম। তো তাদেরকে মাছ দিয়ে তারপর তো আমারটা কুটে দেবে, তো আমাকে সেই দাঁড়াতেই হয়েছিল। তো সেই কারণেই আর কি একটু দেরি হয়ে গেল। আর এদিকে বাঁধাকপি রান্নাটা বসিয়েও দিয়েছি, রুটির সাথে বাঁধাকপি মটরশুঁটি আর টমেটো দিয়ে রান্না করব, ভালোই লাগবে খেতে। তো এই যে ফাইনালি সকালের জলখাবারটা করে নিয়েছি, রুটি, তার সাথে বাঁধাকপির তরকারি, আর তার সাথে রয়েছে সন্দেশ। ব্যাস, চলো সবাইকে এবার খেতে দিয়ে নিই।
সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার মাছগুলো কলতলায় নিয়ে চলে এসেছি ধুয়ে নেওয়ার জন্য। কাতলা মাছও ছিল, রুই মাছও ছিল, তবে কাতলা মাছটা ওই যে বললাম বিক্রি হয়ে গেছে, আরও দুজন যারা ছিল তারা নিয়ে নিয়েছেন, তো আমি ওই রুই মাছ ছিল সেখান থেকেই নিয়ে নিয়েছি। মাছটা বেশ টাটকা। মা বাবার জন্য ভাবছি কাঁচা কলা দিয়ে আলু দিয়ে বেশ একটু জিরে আদা বাটা দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোল করে দিই। আর আমাদের মাছের ঝোলটা তোমরা তো জানোই, একটু পেঁয়াজ টমেটো না দিলে আমার আবার ভালো লাগে না, তাই আমাদের মাছের ঝোলটা একটু পেঁয়াজ দিয়ে রান্না করে নেব। জানি একটু অসুবিধেই হয় এইরকম ভাগে ভাগে রান্না করতে, কিন্তু কি করব বলো, খাওয়ার জন্যই তো এত খাটাখাটনি করা, সেটাই যদি সঠিকভাবে না হয় তাহলে কি আর ভালো লাগে? তাই খাওয়ার জন্য একটু খাটনি করা যেতেই পারে। তো ওদিকে মা বাবার ঝোলটা নামানো হয়ে গেছে, এইবার আমাদের মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। তবে একটা জিনিস জানো তো, বাবান বলেছে যে ওর মাছের ঝোলটা আর আলাদা করতে না, আমাদের মাছের ঝোলের মধ্যেই একসাথে রান্না করতে। এটাতে বেশ ভালো হলো, এতে করে সত্যি আমার একটা রান্নার পদ আর কি কমলো, না হলে তো এক মাছেরই 3 রকম ঝোল আমায় করতে হয়। তো ফাইনালি আজকে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, চলো এক ঝলক তোমাদের আজকের রান্নাবান্নাটা দেখিয়ে দিইনি। তো এখানেই ভাত রয়েছে, যেহেতু অনেকটা চাল নেওয়া হয়ে গিয়েছিল তাই ভাত না আমি 2 জায়গায় করে নিয়েছি, একটাই গামলায় রেখেছি আর বাকিটা আমি এই হাঁড়ির মধ্যে রেখেছি। একসাথে ভাতগুলো রাখলে না একেবারে চাপে নরম হয়ে যেত, তাই আলাদা আলাদা করে রেখে দিয়ে নিয়েছি। আর এখানে তো আগেই দেখালাম আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করেছি। আর এই হলো মা বাবার মাছের ঝোল, যেটা কাঁচা কলা আলু দিয়ে করেছি, জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর এখানে রয়েছে বেতো শাক ভাজা, বেতো শাকটা অনেকটাই ছিল, তো সেই কারণে আজকে বাকিটুকুনিও করে নিলাম। তো বেগুন দিয়ে বড়ি দিয়ে করেছি, আর নিচে বাঁধাকপি তরকারি, যেহেতু অনেকটা সকালেই রান্না করেছিলাম, বাকিটা দুপুরে খাওয়া হয়ে যাবে। রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, এবার ওই যে বাইরে সব কাচাকুচি করেছিলাম সেই ধুতিটা তুলে নিয়ে এসে ভাঁজ করে আলমারিতে তুলে নিচ্ছি। বাবানের আজকে সকালে পড়া ছিল, আজকে আর বিকেলে পড়া নেই। আগামীকালও দুটো ম্যাডামের কাছে কোনো জায়গাতেই পড়া নেই, আবার পড়া রয়েছে সে শুক্রবারে ছেলেটার আবার বেশ চাপ হয়ে যাবে, কারণ সকাল এবং রাত্রে 2 বেলাতেই পড়া রয়েছে। আর শুক্র শনি রবি পরপর 3 দিন। তবে হ্যাঁ, এবার তো রবিবার সরস্বতী পুজো পড়েছে, রবি এবং সোম 2 দিনই, তো এবার কিন্তু ছুটিটাও ওই 2 দিনই হবে। ঘড়িতে এখন প্রায় 3:30, আর এই তো স্নান করে ঘরে চলে আসলাম, আর এইবার ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। স্নান করতে করতে বেশ বেলা হয়ে যাচ্ছে, আসলে কাজগুলো সমস্ত এতটাই সারতে সারতে বেশ বেলা কখন যে হয়ে যাচ্ছে নিজেও টের পাচ্ছি না। একটা কাজ শেষ হলে তারপর মনে পড়ে ওমা ওই কাজটা তো বাকি থেকে গেল, তো সেইটা সারতে সারতে আবারও বেলা হয়ে যায়। তো এমনটাই হয় আর কি। তোমরা কিছুদিন আগে আমাকে বলছিলে যে তোমার খাওয়ার সময়টা দেখে বেশ অবাক হলাম। আসলে কি জানো তো, স্নান করে উঠতে উঠতে এতটাই বেলা হয়ে যায়, তখন তোমাদের দাদা ভাইয়ের আসারও সময় হয়ে যায়। তখন ভাবে কি সে আসুক, একবারে দুজনে বসে খেয়ে নেব, আর এই করতে করতেই ব্যাস 4:45 বেজে যায়। এখন ঘড়িতে প্রায় সন্ধে 6টা। তোমাদের দাদাভাই বলল যে আজকে আর চা খাবে না, একটু শরবত করতে। আসলে বলছে শরীরটা হয়তো একটুখানি খারাপ খারাপ লাগছে। আসলে কি বলতো, রাত্রের ঘুমটা না কিছুতেই ঠিক হচ্ছে না, যেহেতু গতকাল কালী পুজো করে এসেছে অত রাত্রে, আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার ভোরবেলায় চলে গেল কাজে। তো এই সব করতে গিয়ে রেস্ট সেইভাবে হচ্ছে না, শরীরটাও তো কেমন যেন চড়ে যাচ্ছে। তাই আজকে আর বললো চা খাবে না, তা আমিও ভাবলাম ঠিক আছে চা খেতে হবে না, তাহলে একটু শরবত বানিয়ে দিই। এই যে শরবত বানিয়ে রেখে দিলাম, তার সময় মতন সে খেয়ে নেবে। ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে, ওদিকে বাবান পড়াশোনা এখনো করছে, আর এদিকে রাত্রের ভাতটা আমার নামানো হয়ে গেছে। যেদিনকে আমরা রাত্রে যেদিনকে মাছ রান্না করি সেদিনকে সবাই ভাত খাই, আর শুধুমাত্র মায়ের জন্যই রাত্রেবেলায় রুটি হয়। তো মায়ের জন্য তো যথারীতি রুটি করবই, আটা মেখে সকালেই একবারে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দিকটাতে এই যে এখানে মাছের ঝোলটা গরম হচ্ছে, আর এই যে এখানে ফ্লাক্সের জন্য জল গরম করে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়েরটা এখানে রেডি করা রয়েছে, আর এইটা বাবার জন্য। এখনও ঠান্ডা জলটা কিন্তু বেশ দাঁতে ধরে, তো সেই কারণে গরম জলটা রেডি করে রাখি যাতে তাদের কোনো অসুবিধে না হয়। এদিকে তোমাদের দাদা ভাইয়ের এক দাদা তার বাড়ির পালং শাক, বকফুল আর টমেটো সমস্ত পাঠিয়েছে। আর এই কাঁচা টমেটোটা না বেশ চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে কাঁচা টমেটো চচ্চড়ি বহুকাল খাওয়া হয় না, বিয়ের আগে মা করে খাওয়াতো, ভাবছি দেখি আগামীকাল করব। বকফুলের বড়া তো এবছর খাওয়াই হয়নি, এই প্রথম।
আগামীকাল করব। আর এই হলো পালং শাক। পালং শাকটা না বেশ ভালো, শীষ পালং তো আমি ভীষণই ভালোবাসি, তবে এগুলো না ডাঁটাগুলো শক্ত না, বেশ নরম আছে। দেখি যদি আগামীকাল হয় তো আগামীকাল করব, না হলে অন্য একদিন রান্না করে নেব। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। বাবা নেই মাত্র পড়া থেকে উঠলো। আজকে তো সন্ধ্যাবেলায় কোথাও পড়া ছিল না, তাই আজকে আগে আগেই পড়তে বসেছিল। আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, আর এখন রাত্রের ভাত করাটাও আমার হয়ে গেছে, আর খানিক বাদেই সবাইকে খেতে দেবো। আর মায়ের জন্য তো রুটি করবা, তোমরা তো জানোই যেদিনকে মাছ হয় সেদিনকে আমি রাত্রের জন্য ভাতটা করে নিই, শুধুমাত্র মায়ের জন্যই রাত্রের রুটিটা হবে। তো এখন তোমাদের সামনে আসার একটাই কারণ হলো তোমাদেরকে কিছু কথা আমি বলতে এসেছি। গতকালের ভিডিওতে নয়, একটি ভিডিওতে, মানে বোনের বাড়ি যেদিন গিয়েছিলাম সেই ভিডিওটাতে একটা কমেন্ট এসেছে। আমার এক বন্ধু আমাকে কমেন্টটা করেছো। কমেন্টটা আগে আমি পুরোটা পড়ি, হ্যাঁ সেটা আগে শোনো। ইউ আর সো লাভলি, অলসো ইনোসেন্ট। তোমার বোন কেন ওর ভিডিওতে তুমি যে ব্লগিং করো এটা দেখায় না? আমার খুব অবাক লাগছে, একটি বারের জন্যও দেখায় না। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলা দরকার। ওর বাড়িতে তো আমার এখন আর খুব একটা যাওয়া হয়ে ওঠে না, তোমরা তো দেখোই, আর ও আমার বাড়িতে এখন খুব একটা আসে না। তো যেদিনকে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম তার মধ্যে তো ও আমাকে ভিডিওতে দেখিয়েইছে। আর হ্যাঁ, এমনটা হয়েছে যে কোনো সময় আমি যখন ক্যামেরাটা অন করছি তখন ও হয়তো অন করেনি, বা ও যখন অন করছে তখন আমি অন করিনি। মানে ব্যাপারটা কি, ওর ভিডিওতে একই সাবজেক্ট যদি, মানে ওর ভিডিও আমার ভিডিওতে একই ধরনের মানে ক্লিপগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে তো আর তোমাদের ভালো লাগবে না, তাই না? তাই ওর যখন আমি ছেড়েছি তখন ও করছে, যখন ও ছেড়েছে তখন আমি করছি, এরম ব্যাপারটাই আর কি হয়েছে। আর ওর যে দেখায় না এই ব্যাপারটা আমি কি করে বলি বলো? আমার ইউটিউবে আসা কিন্তু ওর হাত ধরেই। আমি কিছুই জানতাম না, আমি এর আগে বহুবার বলেছি, সবাই জানো, যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না, তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি যে আমার কিন্তু ইউটিউবে আসা ওর হাত ধরে। আমি কিন্তু কিছুই জানতাম না, সমস্তটাই ও আমাকে হাতে ধরে শিখিয়েছে। এমনকি ক্যামেরার সামনে কিভাবে আমি কথা বলবো সেটাও কিন্তু আমার বোনই আমাকে শিখিয়েছে। আর ইন্ট্রোডিউসও কিন্তু ওই আমাকে করিয়েছে। সুতরাং বারবার কি দেখাবে বলো তো, বারবার কি বলবে? মোটামুটি যারা ওর সাবস্ক্রাইবার, কিছু মানুষ যারা আমার সাবস্ক্রাইবার, তারা সবাই জানে আমরা দুই বোন, আমরা দুজনেই ব্লগিং করি। তো এটাতে নতুন করে আমার মনে হয় না বলার কিছু আছে। তো মাঝে মধ্যেই এরকম ধরনের কমেন্ট মাঝে মধ্যেই উঠে আসে। এর আগেও ওর চ্যানেলে গিয়ে একজন কমেন্ট করেছিল যে তোমার দিদির চ্যানেলের নামটা কি। কোনো কারণবশত হয়তো কমেন্টটা ডিলিট হয়ে গিয়েছিল বা যাই হোক, সেইটা আবার আমার চ্যানেলে এসে তিনি আবার বলেন যে তোমার বোনকে জিজ্ঞেস করলাম, বোন উত্তর তো দিল না, কমেন্টটাও ডিলিট করে দিয়েছে। তো কি বলবো বলো তো, এগুলো ডিলিট করে দেয় না, অনেক সময় ডিলিট হয়ে যায়, এরকম ব্যাপারও হয়। তো এই বিষয়গুলো নিয়ে না বেশি কথা বলতে ভালো লাগে না, সত্যিই বেশি কথা বলতে ভালো লাগে না, কিন্তু কিছু ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার, না হলে মানুষের মনে একটা অন্যরকম ভাবনা চিন্তা তৈরি হবে। তো ইন্ট্রোডিউস তো আমাকে করে দিয়েছে, নতুন করে আর করানোর মতন কিছু নেই, পথ দেখিয়ে দিয়েছে, সেই পথ ধরে আমি আমার মতন করে চলছি। আর একটা জিনিস কি জানো তো, কেউ কাউকে থামিয়ে রাখতে পারে না, কেউ কাউকে দাবিয়ে রাখতে পারে না। আমার মধ্যে যদি কোনো রকম কোনো কিছু থাকে, আমার মধ্যে যদি কোনো গুণ থাকে, তাহলে নিশ্চয়ই সেটা বাইরে আসবে, তাই তো? সামান্য একটা এক্সাম্পল দিই না, থাক। তো সুতরাং যদি আমার মধ্যে কোনো রকম কিছু থেকে থাকে, কোনো ট্যালেন্ট থাকে, বা যদি আমার কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কি সেটা কারুর দেখানোর বা না দেখানোর উপর নির্ভর কি কখনোই করবে? এই তো তোমরা আমাকে কত সুন্দর খুঁজে পাচ্ছ, ঠিক খুঁজে খুঁজে বার করছো। কিছুদিন আগে একটা সুন্দর কমেন্ট এসেছিল যে আমি তোমাকে তোমার বোনের ভিডিওতে দেখেছি, কিন্তু কিছুতেই তোমাকে খুঁজে পাইনি। আমার যেন মনে হয়েছে যে তুমি ব্লগ করো, কিন্তু তোমাকে আমি খুঁজে পাইনি, এতদিন পরে তোমাকে আমি খুঁজে পেলাম।
খুব ভাল লাগলো। তো এই যে কমেন্টটা, এটা যে কতটা আশা জাগায় বলে বোঝাতে পারবো না, সেই রকমই। তোমরা নিশ্চয়ই আমাকে খুঁজে পাবে। আর এই যে ভালোবাসাটা তোমাদের আমার প্রতি রয়েছে, এইটা সারাটা জীবন অটুট থাকুক, এটাই আমি সবসময় চাইবো। যেভাবে কাজ করে যাচ্ছি, যেভাবে তোমাদের আনন্দ দিচ্ছি, যেভাবে আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সারাটা জীবন যতদিন ইউটিউব আছে ততদিন যেন তোমাদের সাথে ঠিক এইভাবে শেয়ার করতে পারি। যে লক্ষ্য আমার, মানে যে লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি, সেই লক্ষ্যটাতে যেন আমি পৌঁছতে পারি। এই আশীর্বাদের হাতটা তোমরা সবসময় আমার মাথার উপরে রেখো, ব্যাস, আর কিচ্ছু চাই না। তোমরা পাশে থেকো, সব হবে। আর এরকম ধরনের কমেন্ট প্লিজ করো না, কারণ এই ধরনের কমেন্টগুলো ও যদি দেখে ওর কিন্তু ভীষণই খারাপ লাগবে, আর দিদি হিসেবে সেটা আমারও ভালো লাগবে না। তো যাই হোক, চলো, অনেক বকবক করলাম, তাই না? মনের যে কথাগুলো না, সেগুলো না বললে ভালো লাগে না। তোমাদের সাথেই তো সবকিছু শেয়ার করবো, তাই না? তাহলে চলো, আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।